গুলশানে বিএনপি স্থায়ী কমিটির জরুরি বৈঠক শুরু। দলের চেয়ারম্যান হতে পারেন তারেক রহমান। শেষ হলো মনোনয়ন ফিরে পেতে ইসিতে আপিল আবেদন। বাদ পড়াদের বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী বলছেন বিশ্লেষক। রিটার্নিং অফিসারদের যে সিদ্ধান্ত তার বিরুদ্ধে তারা নির্বাচন কমিশনের কাছে আপিল করেছে এবং এই নির্বাচন কমিশন এগুলো নিয়ে শুনানি করে এগুলো সুরাহা করবে। যে সমস্ত বিধিবিধান আছে, নির্বাচনী যে সমস্ত আইন আছে, অযোগ্যতার কারণগুলো কি বা বাতিলের এইসব কারণগুলো আসলে খতিয়ে দেখবে। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় মন্তব্য মির্জা ফখরুলের। বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের আহ্বান। আমরা আহ্বান জানিয়েছি তাদেরকে যে দলের সিদ্ধান্তের প্রতি যেন তারা শ্রদ্ধাশীল হয়ে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন। সিসিটিভি দেখে একজন শনাক্ত হলেও ধরা ছোঁয়ার বাইরে মোসাব্বিরের খুনিরা। বিচারের দাবিতে কারওয়ান বাজারে বিক্ষোভ। স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি নাফিসা হক এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। দর্শক, সংবাদ শিরোনামের শুরুতেই যেটি জানিয়েছিলাম যে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চলছে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক। এখন সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আল মোহাইমিনুল খান। আমরা সরাসরি যুক্ত হব মোহাইমিনের সঙ্গে। মোহাইমিন, জানাবেন বিএনপির স্থায়ী কমিটির এই জরুরি বৈঠকের বিষয়ে আপনি কোনো কিছু জানতে পেরেছেন কিনা, কোনো তথ্য আছে কিনা? নাফিসা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিএনপির চেয়ারপারসনের যে রাজনৈতিক কার্যালয় তার ঠিক সামনেই, এবং কিছুক্ষণ আগেই কিন্তু সেখানে স্থায়ী কমিটির বৈঠকটি শুরু হয়েছে। এবং আজকে কিন্তু বিভিন্ন সূত্র থেকে আমরা জানার চেষ্টা করেছি যে আসলে এই বৈঠক, অর্থাৎ জরুরি যে বৈঠক ডেকেছেন তারেক রহমান, সেই বৈঠকের মূল এজেন্ডা কি। আনুষ্ঠানিকভাবে না জানালেও আসলে নাম প্রকাশ না করার শর্তে কিন্তু বেশ কয়েকজন সিনিয়র নেতারা আমাদের জানিয়েছেন যে আজকের এই বৈঠকের কেন্দ্রবিন্দুতে কিন্তু একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে ভারপ্রাপ্ত শব্দটিকে বাদ দিয়ে তারেক রহমানকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা বা নির্বাচিত করা। আমরা কিন্তু কদিন আগেও দেখেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটে সাংবাদিকদের সাথে আলোচনার সময় বলেছিলেন যে 2-1 দিনের মধ্যেই তারেক রহমানকে করা হবে চেয়ারম্যান, এবং সেই চেয়ারম্যান নির্বাচিত করার ঘোষণা তিনি দিয়েছিলেন। এবং সেই 2-1 দিনের পরে কিন্তু এই যে জরুরি বৈঠক, এটা কিন্তু আসলে সেদিকে অনেকটা ইঙ্গিত দিচ্ছে, এবং নেতাকর্মীদের মাঝেও কিন্তু বেশ উৎসাহ দেখা যাচ্ছে। তারাও কিন্তু আসলে অনেকটাই মুখিয়ে আছেন জানার জন্য যে তাদের সেই চেয়ারম্যানকে, যিনি আসলে আজকে ঘোষণা হতে যাচ্ছেন। এবং যদিও এটি প্রায় নিশ্চিত যে তারেক রহমানই হচ্ছেন চেয়ারম্যান, কারণ বিএনপির যে গঠনতন্ত্র রয়েছে সে অনুযায়ী দলের চেয়ারম্যানের অনুপস্থিতিতে বা তার মৃত্যু হলে কিন্তু অটোমেটিক্যালি যিনি সিনিয়র ভাইস চেয়ারম্যান থাকেন তিনি কিন্তু চেয়ারম্যান হয়ে যান। যেহেতু তারেক রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন এবং এই সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, সেই হিসাবে কিন্তু অটোমেটিক চেয়ারম্যান হয়ে যাওয়ার কথা থাকলেও আসলে তারেক রহমান বলছিলেন যে বারবার তিনি আসলে নীতি নির্ধারণের বিষয়ে খুবই কঠোর, এবং সেই সাথে কিন্তু তিনি দলের মতামতকে জানতে চান। এবং এজন্যই কিন্তু আসলে অনেক সিনিয়র নেতারা বারবার অনুরোধ করলেও তিনি সেই পুরোপুরি চেয়ারম্যান পত্র নেয়নি। এবং আজকে কিন্তু দুপুর থেকে আমরা দেখেছি বিভিন্ন সিনিয়র নেতাকর্মীরা এখানে এসেছেন, এবং যখন স্থায়ী কমিটির মেম্বাররা ভেতর প্রবেশ করছিলেন আমাদের সাথে তাদের কথা হওয়ার সুযোগ হয়েছে। তারা বলছিলেন যে আন্তর্জাতিকভাবে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটেও কিন্তু আসলে তারেক রহমানের এই চেয়ারম্যান হওয়াটা আসলে সময়ের দাবি, কারণ যেহেতু চেয়ারম্যান এখন অনুপস্থিত রয়েছেন সেক্ষেত্রে কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই চেয়ারম্যান শব্দটি আসলে প্রাতিষ্ঠানিকভাবেও অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আর ঠিক সে কারণে কিন্তু একটি দুপুর থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে আজকে যে বৈঠকটি হচ্ছে তার অন্যতম এজেন্ডা হচ্ছে তারেক রহমানকে চেয়ারম্যান ঘোষণা করা। যদিও এখন পর্যন্ত আমরা জানতে পারি আনুষ্ঠানিকভাবে, তবে ধারণা করা হচ্ছে যে বৈঠকের পরে যে ব্রিফিং হবে সেখানে আসলে নিয়ম অনুযায়ী মহাসচিব ব্রিফিং করেন, তখনই আসলে সেই কাঙ্ক্ষিত ঘোষণাটি আসতে পারে। তো নাফিসা, এখান থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। মোহাইমিন, ধন্যবাদ আপনাকে। ভোটের বাকি আর মাত্র 34 দিন। শেষ হলো প্রার্থিতা ফিরে পেতে আপিল। কাল থেকে চলবে আপিল শুনানি। 5 দিনে 6 শতাধিক আপিল আবেদন পড়েছে ইসিতে। আপিল আবেদন বিশ্লেষণে দেখা গেছে মনোনয়ন দৌড়ে বাদ পড়াদের মধ্যে 28%ই স্বতন্ত্র প্রার্থী। ঋণ খেলাপির অভিযোগেও অনেকে হারিয়েছেন মনোনয়ন। আর এর মধ্যে সীমানা জটিলতায় ভোটের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে পাবনা 1 এবং পাবনা 2 আসনে। লিটন বাবুর ছবিতে বাকিটা জানাচ্ছেন অন্তরা বিশ্বাস। পুরোদমে ছুটছে নির্বাচনী ট্রেন। এরই মধ্যে শেষ হয়েছে 5 দিনের আপিল পর্ব। নির্বাচনের আগে বাকি আর মাত্র কয়েকটি ধাপ। 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত চলবে মনোনয়নের আপিলের শুনানি। 20 জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
21 জানুয়ারি হবে প্রতীক বরাদ্দ। এরপর থেকে 10 ফেব্রুয়ারি সকাল 7টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। ভোট শুরুর 48 ঘন্টা আগে সকল প্রচারণা বন্ধ করতে হবে। নির্বাচনী বিধি অনুযায়ী এবার পোস্টার দিয়ে কোনো প্রচারণা চালানো যাবে না। সাধারণ মানুষের প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচন আর নিরাপদ পরিবেশ। তরুণদের অনেকে প্রথমবার ভোট দিতে পারবেন জেনে খুশি, সাথে রয়েছে শঙ্কাও। সারাক্ষণ মারামারি, তারপরে ফাট্টা, এগুলো চলছেই। তো এগুলো আসলে এখনো পর্যন্ত প্রশাসনের দিক দিয়ে আমি কোনো কিছুই মনে করতেছি না। তবে আমরা আশাবাদী এবারের ভোটটা অনেক ভালো হবে, সুশৃঙ্খলভাবে হবে। অনেকদিন যাবত আমাদের দেশে একজন সিলেক্টেড গভর্নমেন্ট ছিল, তা আমরা চাই যে এবার একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসুক। 5 থেকে 9 জানুয়ারি পর্যন্ত আপিল দায়ের হয়েছে 600-র বেশি। আপিল আবেদন বিশ্লেষণে দেখা গেছে মনোনয়ন দৌড়ে বাদ পড়ার 28%ই স্বতন্ত্র প্রার্থী। ঋণ খেলাপির অভিযোগেও অনেকে হারিয়েছেন মনোনয়ন। আমার চাইতে যারা অনেক বড় বড় মামলার আসামি আছে, যারা শত শত কোটি টাকা ব্যাংকে ঋণ আছে, তাদের তো কোনো সমস্যা হলো না। আমি বর্তমানে লেভেল প্লেইং ফিল্ড বলে কোনো কিছু আসলে দেখতেছি না। এখন আর নিরাপত্তা নাই, কে কখন আক্রমণ করবে তার জন্য আপনাকে মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে। 1% বদলে প্রতি আসনের জন্য 500 ভোটারের স্বাক্ষর নেয়ার প্রস্তাব ছিল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের। সেই প্রস্তাব না মানার কারণে প্রার্থীরা হয়রানির শিকার হচ্ছেন বলে মত নির্বাচন বিশ্লেষকদের। যেহেতু 1% মানে অনেক, যদি কারো 5 লক্ষ ভোটার হয় তাকে 5000 মানুষের ভোটারের কাছে যেতে হবে, এবং সব ভোটারের কিন্তু এটা সহজে যে স্বাক্ষরটা দিতে চায় তা অনেক কিছু ভাবে যে আবার এই স্বাক্ষর দিয়ে কি ঝামেলায় পড়ি। তার জন্য একটা প্রার্থীর কাছে এতগুলো মানুষের স্বাক্ষর জোগাড় করা অবশ্যই এটা একটু ঝামেলাপূর্ণ। এদিকে পাবনা 1 ও 2 আসনের ভোটের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন আদালত। নির্বাচনের আগে ভোট কার্যক্রম শুরু করতে আদালতের নির্দেশ না আসলে ভোট হবে 298 আসনে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এই নির্বাচনের বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। তোরা যে যা বলিস ভাই, আমার এমপি হওয়া চাই, কারণ এমপি হওয়া মানে ক্ষমতার কাঠামোর সাথে যুক্ত হওয়া। ক্ষমতার কাঠামোর সাথে যুক্ত হইলে যে অনেক রকম সুযোগ সুবিধা পাওয়া যায়, অনেক রকম যে ফায়দা পাওয়া যায় এবং অর্থবিত্তের মালিক হওয়া যায়। তো এই সবগুলোই চ্যালেঞ্জ সৃষ্টি করছে এবং এটা দিন দিন এই অবনতি দিন দিন আমাদের চ্যালেঞ্জগুলো আরো প্রকট ব্যাপক করছে। এখন প্রশ্ন, বাকি পথ পেরিয়ে জাতীয় সংসদের 300 আসনে বসবেন কারা? তা নির্ধারণ হবে 12 ফেব্রুয়ারির ভোটে। 5 সপ্তাহেরও কম সময় বাকি আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। এই সময়ের মধ্যেই সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করতে হবে রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশনকে। আর সাধারণ মানুষের প্রত্যাশা একটি উৎসব মুখর ভোটের মধ্য দিয়ে তাদের মনোনীত প্রার্থীরা পৌঁছাবে এই জাতীয় সংসদে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। দর্শক, নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন সন্তোষজনক নয়, এমনটাই মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সংক্রান্ত একটি প্রতিবেদন আমাদের হাতে রয়েছে, সেটি দেখে আসব। ভোটের জোয়ারে ভাসছে দেশ। নির্বাচনী লড়াইয়ে নামতে শুরু করেছেন প্রার্থীরা। প্রস্তুত নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলো। নির্বাচনী আবহের মধ্যেই রাজনৈতিক নেতাদের হত্যার ঘটনা ভাবিয়ে তুলছে সবাইকে। ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। গোটা দেশের মানুষ তো অপেক্ষা করছে নির্বাচনের জন্য, কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি যা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না। কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের অনেক কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি, কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের যে একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয়নি। বিশ্ববিদ্যালয় নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না বলেও মনে করেন মির্জা ফখরুল। যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, এটা আপনার জাতীয় নির্বাচনে কখনোই কোনোদিনই আপনার কোনো প্রভাব ফেলেনি। আমরা আশা করি এবারে সেভাবে কোনো প্রভাব ফেলবে না। তারেক রহমানের উত্তরাঞ্চল সফর নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা তৈরি করবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দলের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারে চেষ্টা চালানো হচ্ছে। আমাদের মতো একটা এত বড় দলে যোগ্য প্রার্থী প্রচুর, সেখানে অনেকেই দলের সিদ্ধান্ত মনে করেছে আর কি, যে সিদ্ধান্ত হচ্ছে তাকে যদি মনোনীত করা হতো তাহলে আরো ভালো হতো। তো তারা সেই জন্য চেষ্টা করছে এবং প্রত্যাহারের সময় শেষ হয় নাই। আমরা আহ্বান জানিয়েছি তাদেরকে যে দলের সিদ্ধান্তের প্রতি যেন তারা শ্রদ্ধাশীল হয়ে
তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন। আমরা আশা করছি যে তারা প্রত্যাহার করবেন, অনেকেই অলরেডি প্রত্যাহার করার কথা জানিয়েছেন আমাদেরকে। তো সেই জন্য আমি মনে করি আর কি যে প্রত্যাহার করার সময়ের মধ্যেই এই পরিস্থিতির অনেক উন্নতি হয়ে যাবে। জিয়া উদ্যানে প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির আলোকচিত্র প্রদর্শনীতে কথা বলেন নজরুল ইসলাম খান। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উত্তরণে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এবার জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং আর মনোবল হতে হয় স্পার্জিত। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। জাতীয় নির্বাচন ও গণভোটের প্রচারণার ভোটের গাড়ি এবার পৌঁছেছে দিনাজপুরে। শুক্রবার সকালে দিনাজপুরে গোরে শহীদ মাঠে ভোটের গাড়ির উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। ঢাকা থেকে ভিডিও বার্তা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় জ্বালানি উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচনের পাশাপাশি একই দিন গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটে হ্যাঁ কিংবা না ভোট দেওয়ার সিদ্ধান্ত নিতান্তই জনগণের। আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের কোনো দল নাই, তো এই জন্য এই যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন সেটা হবে সম্পূর্ণ ভিন্ন। এখানে আপনারা যাকে চাইবেন নির্বাচিত করতে, তিনি যে দলের হোক না কেন, যে ধর্মের হোক না কেন, যে বর্ণের হোক না কেন, যে গোত্রের হোক না কেন, তাকেই আমরা বিজয়ী হিসেবে দেখতে চাই। 48 ঘন্টা পেরিয়ে গেলেও স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যাকাণ্ডের সাথে জড়িত কাউকেই এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে বিক্ষোভ মিছিল করে সংগঠনটির নেতাকর্মীরা। সিসিটিভিতে হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার রাজধানীর পান্থপথ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সিসিটিভি ফুটেজ, যেখানে হত্যাকারীদের চেহারা স্পষ্ট। তবু গেল 48 ঘন্টায় এই ঘটনায় গ্রেফতার হয়নি কেউ। এদিকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজনদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তেজগাঁও থানা পুলিশ। গতকালকে আরো বেশ কিছু ফুটেজ পেয়েছি, যেগুলোতে মোটামুটি ভালোভাবেই বোঝা যায় যে সাসপেক্টের ফেসটা ভালোভাবে বোঝা যায়। তো আমরা চেষ্টা করতেছি এখনো যে ওই সাসপেক্টের ভিডিও ফুটেজ অ্যানালাইসিস করে সাসপেক্টকে আইডেন্টিফাইড করার। শুক্রবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে স্বেচ্ছাসেবক দল। হত্যাকারীদের গ্রেফতার করতে সবশেষ 24 ঘন্টার আলটিমেটাম দেয় বিক্ষোভকারীরা। আমরা দুটো ছবি দেখেছি, সোজা কথা, এখনো কেন তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয় নাই? খুনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং 24 ঘন্টার মধ্যে এই খুনিদের বিচার আওতায় আনতে হবে। বাংলাদেশের পুলিশ ইচ্ছা করলে এটা পারবে। জনগণকে নিয়ে রাস্তাঘাট অবরোধ করে রাখবো। আমরা যতদিন বিচার পাবো না ততদিন আমরা রাজপথে থাকবো না, রাজপথ ছাড়বো না। এই হত্যার বিচার দাবিতে শনিবারও সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে স্বেচ্ছাসেবক দল। হত্যাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত এই বিক্ষোভ চলবে বলে জানিয়েছে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল। রুশাদ হাসান, নিউজ 24, ঢাকা। বাজার দরের চেয়ে অনেক বেশি দামে জমি কেনার অভিযোগ উঠেছে সিটি ব্যাংকের বিরুদ্ধে। 345 কোটি টাকা ব্যয়ে ঢাকার গুলশান অ্যাভিনিউতে কেনা হচ্ছে 20 কাঠা জমি। সেই হিসেবে প্রতি কাঠা জমির দাম পড়ছে 17 কোটি 25 লক্ষ টাকা, যা ওই এলাকার জমির বাজার দরের চেয়ে অনেকটাই বেশি। খোঁজ নিয়ে জানা গেছে, গুলশান অ্যাভিনিউতে প্রতি কাঠা জমির মূল্য সর্বোচ্চ 12 থেকে 12.5 কোটি টাকা। গুলশান 2 সংলগ্ন পিঙ্ক সিটির পাশে গুলশান অ্যাভিনিউতে 20 কাঠা জমির ওপর 8তলা ভবনে ছিল সিটি ব্যাংকের প্রধান কার্যালয়। এর পাশেই কেনা হচ্ছে নতুন এই জমি। পুরনো ভবনটি ভেঙে মোট 40 কাঠার ওপর নির্মাণ হবে 28 তলা ভবন। কিন্তু কেন এত বাড়তি দামে এই জমি কিনছে সিটি, তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। দর্শক, বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে ব্রিফিং করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছি সেখানে। তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে।
আলহামদুলিল্লাহ। এবং চেয়ারম্যান দল পরিচালনার ক্ষেত্রে যেন সফল হতে পারেন সেই জন্য সবাই দোয়া করেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এর পরের যে সিদ্ধান্ত আমরা নিয়েছি, এই সিদ্ধান্তটি হচ্ছে নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী 11 জানুয়ারি 2026 থেকে জাতীয় নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ও 2024 ছাত্রগণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদ সহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তাদের কবর জিয়ারত এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের জন্য দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফর করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ ব্যাপারে নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের এই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে। আমরা যে আমাদের স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাসেবক দলের যে ছেলেকে গুলি করে মারা, আপনারা ইতিমধ্যেই এই খবরটা সবাই জানেন। প্লিজ ভাই প্লিজ, আপনারা সবাই খবরটা খুব ভালো করে জানেন যে দেশের যে নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের 12 থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য, বানচাল করার জন্য একটা মহল বিভিন্নভাবে চক্রান্ত করছে। তারা ইতিমধ্যেই আপনি জানেন যে উসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। একইভাবে বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে, বিশেষ করে বিএনপির অনেক কয়েকজন নেতৃবৃন্দকে গুলি করা হয়েছে এবং তারা শহীদ হয়েছেন। এবং গত কয়েকদিন আগে স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব, দক্ষিণে না উত্তরে, উত্তরের সদস্য সচিব, সাবেক সদস্য সচিব মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা ইতিমধ্যেই এর তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ প্রকাশ করেছি এবং অবিলম্বে হত্যাকারীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছি। আমরা বারবার করে কথা সরকারকে এবং নির্বাচন কমিশনকে জানিয়েছি, জানাতে চাই আবারও, যে এই ধরনের হত্যাকাণ্ড ঘটতে থাকলে এই দেশে নির্বাচনের পরিবেশ বিনষ্ট হবে এবং নির্বাচনের পরিবেশ যেন বিনষ্ট না হয় তার জন্য সকল প্রকার উদ্যোগ গ্রহণ করার জন্য, সক্রিয় কার্য প্রক্রিয়া নেওয়ার জন্য আমরা আবারও সরকার এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি। আর ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে আমাদের গণতন্ত্রের মাতা, অবিসংবাদী নেত্রী এবং আমাদের আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পরে তার জানাজায় যে শরণার্থী কালের বৃহত্তম জানাজা অনুষ্ঠিত হয়েছিল এবং সেই জানাজায় মানুষের যে সমাগম হয়েছিল, এটা এই বাংলাদেশে আর কখনো দেখা যায়নি। আমরা যারা স্বতঃস্ফূর্তভাবে সবাই এই জানাজায় অংশ নিয়েছিলেন, আমরা দলের পক্ষ থেকে সমস্ত জনগণকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করবার জন্য সেনাবাহিনীর সদস্যরা, সেনাবাহিনীর তিন বাহিনীর প্রধান এবং সরকার যে উদ্যোগ নিয়েছে, সে পুলিশ, র্যাব, বিজেপি যারা সহযোগিতা করেছেন, তাদের সকলকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর কিছু দর্শক, বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পেলেন তারেক রহমান। স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই ঘোষণায় দিচ্ছিলেন। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।